তো আমি কথা বাড়াবো না, শুরুতে আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে পরিচিত হব। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ভাই, বয়স কত? আমার বয়স 30। 30। জন্ম জেলা? জন্ম হয়েছে সাভার জেলা, ঢাকা। ওকে, শুরু করেন সাইফুল ভাই, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে ইচ্ছে করে। জি, বিষয়টা আমার দুঃখিনী মাকে নিয়ে আমি শুরু করি। ফ্যামিলিগত যেহেতু ব্যাপার, জীবন আমার মাকে নিয়ে, এমনকি আমাকে নিয়েই শুরু। নেত্রকোনায় আমার মা যখন 3 বছর বয়স, তখন আমার মার বাবা মারা যায়। হুম। তার 1 বছর পর আমার মার মা মারা যায়। তো মারা যাওয়ার পর মানে 3 বছর 4 বছর বয়সের মধ্যে জি, সবকিছু জি, এগুলা মারা বাবা যায়। মা মারা আমার যাচ্ছে, হ্যাঁ। মায়েরা হয়েছে 1 ভাই 1 বোন। তো আমার মা 1 বছরের বড় ছিল। হুম। তো আমার নানি মারা যাওয়ার পর আমার মার যে নানি আছে, তো সে আমার মায়ের দেখভাল করতো। তার মা আমারও খুবই মারধর করতো আমার আচ্ছা, মায়েরে। আচ্ছা। একটা মামা ছিল একটু ভালো, আর একটা ছিল খুবই খারাপ। তো আমার মার নানি আগের দিনের মানুষ ছিল, তো চোখে দেখতো না। হুম। তো আমার মায়ে তার সাথেই থাকতো। তো আস্তে আস্তে আমার মামা যখন একটু বড় হলো, তাকে অন্যের বাড়িতে গরু রাখার জন্য দিয়ে দিল। হুম। আর আমার মা যখন 12 বছর কি 11 বছর, তখন আমার মা আমার নানির আমার মার নানির কাছেই ছিল। হুম। তো আমার মার নানি কিছুদিন পর মারা যায়। আচ্ছা, আচ্ছা। মারা যাওয়ার পর মারধর তো আরো বেশি শুরু হলো। আমার মা যেটু একটু খেলতেও যদি যায় কারোর সাথে, হুম। আমার মার মামায় তারে দৌড়ায় এমন ভাবে মারতো, হাতও বাইদা মারতে মারতে আমার মায় প্রস্রাব করে দিত, এমন অবস্থা। হুম। এগুলো আপনি কি মার কাছ থেকে জি, পড়ে মার শুনেছেন? কাছ থেকে শোনা। হুম। আমার মা এতই দুঃখিনী যে মা বাপ কেউই নাই, যা মামা আছে তারাও মারধর করতো। এমনকি আমার মা নানির যে জায়গা ছিল, সেগুলো ওই ঘাতক মামায় জাল দলিল করে বিক্রি করে ফেলছে। আচ্ছা। তো আমার মা এইভাবে থাকতে থাকে, কই যাইবো, কেউ তো নাই আপন বলতে, এই মামাই। তো এমন একদিন এমন ভাবে হাত পা বাইন্দা মারতেছে, পাড়াপড়শির লোকজন বলছে যে আপনি কেন মারতেছেন, ভাগ্নি লাগে, ভাগ্নিরে তো মারা ভালো না। তো পাড়াপড়শির লোকজন রে বলতো যে তোমরা এখানে আসবা না, আরো গালিগালাজ করতো। তো তার ভয়ে কেউ ফিরাতো না। হুম। তো আমার মা যখন একটু সাবালক হলো, 14-15 বছর হলো, তো নেত্রকোনার অনেক মানুষই ঢাকা চলে আসে কাজের জন্য। হুম। তো এক মহিলা তো পাড়া প্রতিবেশী বলতেছে, তুই এখানে কি এর কষ্ট করতেছ, তোর তো কেউ নাই বলতে নাই, তে চল আমার সাথে ঢাকা চল, আমি চাকরি করুম। তো আমার ছোট ছেলে মেয়ে আছে, তো তাদেরকে নিয়ে তুই দেখাশোনা করবি, আর আমি তোরে খাওয়ান দেবো। তো আসে, কিছুদিন ভালোই যায়, তারপরে মার সাথে রাগারাগি করে, মায়ের দৌড় করতে যায়। তো আরেকটা মহিলা তাদের দেশেরই, নেত্রকোনারই, তো বলে কি আমার মার নাম হলো চায়না, বলতেছে চায়না, তাহলে তুই এক কাজ কর, এখান থেকে চলে আস, আমার তো ছেলে মেয়ে কেউ নাই, আমি বেচালায় রান্না করি, তো তুই আমার সাথে চলে আয়, আমি আর সাথে শাক সবজি তরকারি এগুলা একটু লগে হেল্প করবি, একটু তাহলে আমার সাথে তুই থাকবি, আর কোনো তোর সমস্যা হবে না। তো আমার মা যায়, যাওয়ার পরে আমার আব্বু হলো দিয়াবাড়ি টলার ঘাট, মিরপুর 1-এর পাশে দিয়াবাড়ি টলার ঘাটে নৌকা চালাতো। আমার বাড়ি হচ্ছে সাদুল্লাপুর গ্রাম। তো ওইখান থেকে দিয়াবাড়ি আসতো, লোকজন নিয়ে যাতায়াত করতো। তো আমার আব্বু যখন ওই মহিলা তো ব্যাচেলার লোক খাওয়াতো, তো আমার আব্বু আবার ওই লোক ওইখান থেকে নিয়ে আসতো। তো আব্বা দেখে আমার মায়ের হঠাৎ করে, আমার আব্বুর বয়স ছিল ওই সময় সম্ভবত 55 বছর কি 50 বছর, তার মেয়ের চেয়েও ছোট বয়সে আমার মা ছিল। তো আমার মায়ের দেখে আমার আব্বু পছন্দ করে। পরে যে মহিলা নিয়ে আসছে আমার মায়েরে, তো সেই মহিলার বলতেছে, খালা এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আপনারা কি বিয়ে দিবেন? আগে সম্পর্কে জানছে আমার মার সম্পর্কে, যে আমার মার কেউ নাই, এতিম, এরকম ভালো মন্দ। তো সে বলল, ওই মহিলা বলল, দেখো তোমার তো অনেক বয়স, তো এই মেয়েটার তো কম বয়স। পরে কি করলো, আমার মায় তো গেলে শুনছে, তো পাশে দরজা দিয়ে শুনছে। তো তো শোনার পর আমার মায়ে ওই খালারে বলছে যে, খালা দেখেন তার বয়স কত, আমি বিয়ে বসবো না তার কাছে। পরে ওই খালায় বলতেছে, দেখ রে, তুই তো এতিম মানুষ, তুই বিয়ে বসবি না, তুই কোথায় যাবি? আমি বা তোদের কয়দিন অ্যাকশন করবো, দিনকাল তো ভালো না, যদি একটা বিপদ হয়ে যায় তখন আমি কি করব? পরে আমার মায়ে যাই হোক একটু এক কথা দুই কথায় রাজি হয়। কিছু করার নাই, এতিম মানুষ কোথায় যাইবো, যাওয়ার মতো তো জায়গা নাই, দুনিয়াটা তো অনেক কঠিন। আমার মায় বিয়ে বসে। তো তার আগে হাল স্টোরি শুনে, ওই আমার মায়ের যে মহিলা বিয়ে দিয়ে দিল, ওই মহিলা আমার বাপের কাছে শুনে যে আপনার কি ফ্যামিলি নাই? কয় কি আমার ফ্যামিলি আছে, 2টা মেয়ে 1টা ছেলে আছে। তো বড় মেয়ে বিয়ে দিছি, আর 2টা ছোট ছোট আছে, ভালোই বয়স 12-13 বছর, এমন পিঠাপিঠি। তো বউরে তো ডিভোর্স দিছি,
এই কথা বললো, তাহলে তো ভালোই, বিয়ে ডিভোর্স দিয়ে দিছে, তাহলে যাক বিয়ে হইলো। হওয়ার পর আপনার মায়ের বয়স কত যখন বিয়ে হয়েছে? হ্যাঁ 15 এরকম হবে। হুম। তো আমার মায়ে যায় তার সাথে বাড়িতে। যাওয়ার পর মানে আমাদের সে একটা রীতি আছে। রীতি কি, মানে বাইরে থেকে যদি কোনো লোক আসে তার এক কথায় বলে চৌরা, বিদেশের লোক, মানে কোনো দাম দেয় না, আচ্ছা। তার কোনো মূল্যই নাই। 19-20 করলে তারে মায়ের দর করবো, এমন একটা নিয়ম। হুম। আমার মাই গেছে, যাওয়ার পরে যাই হোক আমার ওই আগের যে বড় বোন, হুম। আমার মার মুখ থেকে শোনা, আমি তো তখন হই নাই, তো বললো যে আমার অনেক মায়ের দর করছে, বলছে যে কে রে এখানে বিয়া বইছত, আমার মা আছে। তো আমার মায়ের না বাড়ি থেকে খেদাই দেয় আব্বার সহ। আমার আব্বা কেমন লোক ছিল, একবারে সাদা সিধা ছিল, আবার নেশা পানি করতো। সাদা সিধা ছিল। আমার আব্বুর বর্তমান বাজারে 6-7 কোটি মানে বাজার মূল্য, এত জায়গা ছিল। আচ্ছা। তো আমার আব্বা সাদা সিধা ছিল, যে যেভাবে বলছে সেইভাবেই মানে কাজ করছে। মানে 1 টাকায় 2 টাকায় লিখে দিয়ে দিছে। আবার বিশেষ করে যে আমার বড় বোন বিয়ে হয়েছে, বড় বোনের শ্বশুরের কাছেও মানে বিশাল অঙ্কের জায়গা বিক্রি করছে পানির দামে। ওকে। তো তাদের সাথে থাকছে। তো আমার আব্বা খালি নষ্ট করছে আর আমার তালুই খালি কিনছে, মানে আমার বোনের শ্বশুরে। হুম। তো আমার আব্বা এইভাবে সাদা সিধা ছিল, কিন্তু বাইরে কারোর সাথে কোনো কিছু করতো না। বাড়িতে আমার মায়ের মারধর করতো। তো বিয়ে করে নিল, নেওয়ার পরে বাড়ি থেকে খেদাই দিল। আমার মানে যে বাড়িতে ছিল, মানে আমার মায়ের নিয়ে উঠাইছে, ওই বাড়িটা একবারে ভাঙ্গাচোরা ছিল। হুম। আমার মায়ে ওইটারে মানে মাটির ঘর তো অনেক সুন্দর করে ওইটারে মানে ইয়ের মতো একবারে অনেক সুন্দর বানাইছে, কিন্তু থাকার ভাগ্য হয় নাই। পরে আমার ওই বড় বোন নাকি ওই বড় নাকি না, এটা সত্যি, মানে ওই আমার যে আব্বায় ডিভোর্সটা দিছে তার আবার নিয়ে আসছে। আমার তালুদের আবার একটু প্রভাবশালী, তো তো তাদের ইয়ে নিয়ে আসছে। তো আমার মারে মানে বাড়ি থেকে খেদাই দিল। তো পাশেই আর কি, কতটুকু দূরে, 10-12 বাড়ি দূরে আমার মায়ে একজনে একটা লোক আছে, বাড়িতে থাকে না, কয় তাহলে তুমি আমার বাসায় থাকো। আমার আব্বাই সবসময় আমাদের সাথেই থাকছে, কিন্তু কথা মানে আমার ওই যে বড় বোনটা যা বলছে, আমার তালুই যা বলছে তাই শুনছে। আচ্ছা। আমার মানে তাদের পক্ষ হয়ে আইছে আমার মায়ের মারধর করতে এমন পর্যায়ে। তো আমার মা এভাবে অত্যাচার, মানে মায়ের দর খায়া ওইভাবে থাকতে থাকলো। কই যাবো তুমি মানুষ, আমি কই যাবো, বিয়ে হয়েছে আর হইব। তারপরে আমি হওয়ার পর যখন আমার 3 বছর, তো আমার 3.5% জায়গা আর আমার মায়ের 3.5% জায়গা, মানে হেবা দলিল ভাবে দেয় যে মইরা গেলে আমাদের আর থাকতে আমার আব্বুর। হুম। তো ওই জায়গাটা এইভাবে দেয়। তো আমার বোন মানে তালুই আছে না, তালুই আর সহ্য হলো না। তো আমার আগে করে ভাই আছে না, ওই বাইরে আবার 10% জায়গা অলরেডি দিছে। তো আমার তালুর সহ্য হলো না, আমার মায়ের যেখানে থাকে না, তখন এই জায়গায় যায় বলে কি, এই মহিলা ওই জায়গা তুই ফিরাই দিবি, যদি না দেস তাহলে তোর মুখদা টান মানে টান দিয়া আর ঢুকাইয়া কলজারা ছিড়ানো। তো ওই লোকে মারা গেছে, মানে জায়গা মরে গেছে, আল্লাহ বেহেস্তে নোক, তার সম্বন্ধে খারাপ কিছু কমু না, কুদা করুম না, তো বলতেছে আর কি যে কি ঘটনা ঘটাইছে। আমার মায়ের এরকম ডর দেখায়, পরে তারা থাকলে কোনো এলাকাবাসী কেউ কিছু বলে না। তো মানে যখন চলে যায় তখন বলে, আব্বাইও কিন্তু আবার তার সাথে আসে। আমার কথা যে আব্বু তুমি লেখে দিছ, তাহলে আবার তুমি আবার কেন হ্যাঁ লগে দল ধরে আবার ফিরাই নিতে আইছো, তোমার বড় ছেলের তো দিছ। তাহলে আমার আব্বু তাদের সাথে আসতো। পরে আমার মায়ের মানুষের বুদ্ধি দেয়, তুমি এক কাজ করো, যারা দলিল লেখক তাদের কাছে যোগাযোগ করো, এই জায়গাটা কিভাবে তোমাদের নামে নেওয়া যায়। পরে দলিলের সাথে যোগাযোগ, মুক্তারের সাথে যোগাযোগ করে, যারা দলিল লেখে যে ভাই আমি তো এরকম বিপদে পড়ছি, এই জায়গাটা আমি সাপ কলাভাবে কিভাবে নেওয়া যায় আমার স্বামীর কাছ থেকে। পরে আমার মার আবার ছোট ভাই আছে না, তার আবার এই দেশে নিয়ে আসে, বিয়ে হওয়ার পর নিয়ে আসে। পরে কয় কি, ওই দলিল লেখক বলে কি যে তোমার কি কোনো আত্মীয় আছে, মানে পার্সোনালি বিশ্বস্ত কোনো লোক আছে। পরে বলে হ্যাঁ আমার ভাই আছে। কয় কি তাহলে আগে তোমার ভাইয়ের নামে একটা দলিল লেখুম, লেখার পরে তোমার স্বামীর কাছ থেকে একটা সাইন নিবা, তারপরে ওই ভাইয়ের নামে জায়গাটা চলে যাবো, তারপর আবার তুমি ফিরাই দিব, তুমি বই যাবো। তো আমার মা এই কথা শুনে তো ভালোই ভরসা পাইলো। টাকা কত টাকা লাগবো বলছে, ওই দিনে 1998 সালে কয় কি ওই দিনেই 5,000 টাকা লাগবে। আমার মা অনেক কষ্ট করে বাও করে, 5,000 টাকা বাও করে। পরে আমার মা ওই যে মুক্তার সাথে কথা বইলা বের হইতে সম, এক শয়তান আছে, এই শয়তানে দেখছে একটা লোক, নাম হলো, সে দেখে আমার মায় বাইরে আয় পড়ছে, দেখছে বিদেশা মহিলা, মানে এর সাথে যদি আমরা 2 নাম্বারই করি, প্রতারণা করি, কার কি আসে যায়। তো আমার ওই লোকে মুক্তার সাথে মানে বুদ্ধি করে যে জায়গাটা কিভাবে আমাদের নামে করা যায়। পরে আমার মাই তো ঠিকই টাকা পয়সা বাও করে রেস্টুরেন্ট অফিসে চলে যায় সাবার। তো যাওয়ার পর ওই
কি জানি দলিল লেখকে বললো যে তাহলে করলো উপর দিয়ে না একটা ডুপ্লিকেট দলিল আমার সুন্দর করে আমার মামার নামে সাজাইছে, তল দিয়ে মনে করেন ওই যে 7টা নেতা ফেতা মানে আরো অনেক নাম, তো হ্যাঁ নামে আর কি সাজা রাখছে। পরে আমার আব্বুর কাছে টিপস নিছে ঠিকই, সাইন নিছে ঠিকই। পরে আমার মায় তো খুশি, পয়রা শুনাইছে, আমার মায় অন্য জনরা পয়রা শুনাইছে, দেখে যে না ঠিক আছে। তলে যাবর তারা এরকম 2 নাম্বারই পেজ কাটাইছে, আমার মায় তো জানে না। তো বাসায় আইছে, কয়েকদিন পরে হঠাৎ করে শোনা যায় কি যে এরকম এরকম জায়গা চলে গেছে অন্যজনের নামে, নেতা ফেতা নামে। আর কই যাইবেন, আমার মায়ের এত পরিমাণ মারলো আমার মার, মনে করে মারতে মারতে আমার মার মানে চামড়া উঠে গেছে এই পরিমাণ। কয় কি খারাপ মহিলা, তুই তোর নামে জায়গা দিয়ে দিস। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, এইভাবে কেস করে। আবার যারা চলে বলে 7টা নেতা জায়গা নেই, তাদের নামে কেস করে আমার মায়। কয় দেখো গো, আমি তো জায়গা দিতে চাই না, এরকম এরকম ঘটনা কিন্তু চলে গেছে, তারা চলে বলে কৌশলে। পরে আমার মায় কি করছে, সত্যি যারা যারা এরকম কাম করছে তাকে নামে কেস করছে, জায়গাটা ঠিকই আইছে ফিরা আইছে ঠিকই। কিন্তু ওই যে আমার যে তালয় আছে না, তালয় কি করছে, মানে আমার ওই যে আগের ঘরের বড় ভাই আছে না, তার নামে দিয়ে দিছে, আমার না দিয়া ফিরাই না। কেমনি কেমনি আমার মারেনি, আমি তো তখন না বললক, তো তাদের নামে দিয়ে দিছে, তো আমার বড় ভাইয়ের নামে দিয়ে দিছে। তো আমরা একবার নিঃস্ব হয়ে গেলাম। পরে আমার মা কি করে, আপনারা তো জানেন যে দেশ গ্রামে মুড়ি বাজে, মানে বালু দিয়া। আমার মা কি করতো, আমার বাপে ট্রলার চালাতো, তো এই প্রত্যেক দিন মদ খায়া বাসায় আসতো। আচ্ছা, মদ খায়া বাসায় আসতো, মায়ের মানে বাজার সদাই করতো না। তো আমার আবার যখন ট্রলার ছিল তো নষ্ট হইতো, টানে উঠাইতো। পরে আমার মারে বলতো কি কিছু টাকা বাউ করে দে। পরে আমার মায়ের সুদে লাভে দেশ গ্রামে টাকা লই দিত। পরে যখন ট্রলার ঠিক হইতো, আমার মায়ের আর চিনতো না। ওই যে মদ খাইতো, মদ খাইয়া বাড়িতে এই মানে কেমন ভাবে চিলাইতো আমার মনে আছে, মানে বিশাল বিশাল বিসি বিসি বাসায় গালিগালাজ করতো। আর বাসায় আইসা মানে কোনো বাজার সজার নিয়ে আসতো না। পরে আমার মায়ের টাকা চাইলে বলতো কি এই টাকা নাই গিয়া, গালিগালাজটা বলতো। এলা এক কথা দুই কথায় মায়ের না খালি মারতো। এখন ঋণ হইতেছে। পরে আমার মা কি করছে, পেটের দায়ে মানুষের বাড়ি বাড়ি মুড়ি বাঁচতো। এই সকালে যেত, এই রাত্রে আসতো। আমরা ছোট 2টা ভাই বোন সারাদিন মার পিছে পিছে থাকতাম। ওই জায়গায় তারা খাইবার দিত, 3 বেলা খাইবার দিত, 100 করে টাকা দিত। তো এইভাবেই চলতে থাকলো। আমার মায় পরে 2টা গরু কিনে, মুড়ি ভাইজা মানে কষ্ট করে 2টা গরু কিনে। গরু কেনার পর গরু পালে। তারপরে না আমাদের এখানে আপনারা হয়তো জানেন যে সাভার গোলাপ বাগানের জন্য বিখ্যাত। তো আমার সবাই দেখে যে গোলাপ ফুল বাগানে ভালো ইনকাম। তো আমার মা কি করে, গরু বাছুর বিক্রি করে দেয়, আর অনেক টাকা ঋণ হয়। যে দেখি এবার যদি একটু ভাগ্য করে, জায়গা জমি নাই, যদি একটু কিনতে পারি। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তো জায়গা জমি এই লক্ষ্যে আমার মায়ে ফুল বাগান করে। কিন্তু না, ফুল ওই সময় বেশি একটা বিকতো না, মানে ওই সময় বিকতো না। তো আব্বারে দিত ফুল বাগান করতে। আব্বায় এই কি করতো, একই কাম করতো, এই নেশা পানি করতো, কি এর ফুল বাগান করতো ঠিক মতো, মানে বীজ দিতে জানতো না। আর আব্বাও ছিল একটু মুরব্বী টাইপের, আর আমরাও ছোট। এমনি সেমনে বহুত মানে মায়ের চেষ্টা করলো, কিন্তু পারে না। তারপরে আমার মায়ে করে, এর মাঝখানে আমাকে ছোট ছোট রেখা 2বার বিদেশ যায়। আচ্ছা, দুবাই যায়। তো দুবাই যাওয়ার পর ফিরে আসে, 3 মাস 4 মাস পর ফিরে আসে। প্রথম যায়, ফিরে আসে, আবার যায়। কি মানে ওই যে দালালে পাঠাইছে, দালালে যায় ধরছে যে আমি টাকাতে বিদেশ গেছি, বাসা ভালো না, আমার মায়ের দূর করে, আমি করুম, আমার ফিরা পাঠাও, নাহলে টাকা ফিরাইতো। পরে আবার পাঠায়। তখন আমরা ছোট ছোট, আমার আব্বু কি করছে, আবুর একটা বিয়ে করে নিয়ে আইছে। পরে আমার মামা বাসায় আসছে, আইসা পড়ছে। পরে না দেখে যে একটা মহিলা বিয়ে করে নিয়ে আইছে। পরে মহিলার বলছে, দেখো আমি কষ্ট করে আমার ছেলে মেয়ে খাইতেছি, যাকে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো মহিলা চলে গেছে। চলে যাওয়ার পর আমার মা এমনি চলতে থাকে, এই সুদে লাভে টাকা পয়সা লইয়া ঋণ হয়ে গেছে ফুল ক্ষেত কইরা। তো কি করে আমার মা না, মানে কয় না যে সুদে টাকা আনলে খালি ডিম পারে বলে টাকায় মানুষে বলে। তো এইভাবে মানে অনেক টাকা হয়ে গেছে। তো না পারে, উপায় নাই, মহিলা মানুষ কই যাবো, কেউ তো নাই, স্বামী একটা তাও ভালো না। তো আমার মা বলে আবার বিদেশ যাবো। তো আমার মা কি করে, 2000 মানে কত সালে, আমরা ছোটই, মানে কত বছর হইব, হয়তো ছোট রেখে গেছে, নাবালক রেখে গেছে। পরে আমার মায়ের বিদেশ চলে গেল,
দালালে বললো যে আমার শাশুড়ি বিদেশ থাকে, তাহলে ওই শাশুড়ির জায়গায় পাঠাই দেই, তুমি কিছুদিন বাসা বাড়িতে কাজ করবা, তারপর আমার শাশুড়ি তোমারে মানে বাইরে ফ্রি ভিসা বানাই দিব। এই কথা বললে আমার মা বিদেশ গেল 2টা ভাই বোন, কি যে কষ্ট, খায় না খায় দিন কাটে, এদিক দিল অনেক ঋণ, মার অনেক ঋণ। মায় কইছে যে এবার বিদেশ যাবো, হয়তো তক ভবিষ্যৎ করে রাখুম, ঋণ পিন দিয়ে হম, নয়তো আমার লাশ আইব। এই কথা আমার মায় বললো। কয় আর কি করুম, আমি তো আর পারলাম না, তোর বাপে ভালো না, আমারও বাপ মা নাই, আমি কই যাবো। তারপরে কি করে যে আমার মায় বিদেশ যায়, যাওয়ার পর না 2-3 মাস না ভালোই টাকা পাঠায় মাসে 8,000 টাকা বেতন। তো আমার বাপে তখন ফুল বিকে না বেশি একটা, আর কেমন বেশি একটা করতে পারে না, যে ফুল বাগানে যে একটা জোকাল দিতে হয় ওই জিনিসটা আমার আব্বাই বোঝে না। ফুল বিকে না, অন্য জনেরটা যদি 500 টাকা বিকে, ওরা 100 টাকা 50 টাকা হয়তো বিকেই না এমন। পরে ফুল বাগান ওইভাবেই থাকে। পরে আমার মা বিদেশ যাওয়ার পর বাসা বাড়ি যায় তো ওমান, তো মালিকের ছেলেরা না যখন ওই কিচেনে রান্না করতেছে, পিছন থেকে জাবড়াই ধরে, আবার কি করে আঁচল ধরে টান দেয়, আবার করে চিমটি মারে, খোঁচা মারে, এমন মানে প্রায় টাইমই করার পর আমার মায়ের মালিকের কাছে বলে যে দেখ তোর ছেলে আমার লোক এমন করে, হ্যাঁ আইসা উড়াই দেয়, কিছুই বলে না। আবার না টাকা পয়সা ঠিক মতো পরে দিতে চায় না, বলে যে টাকা দে। পরে আমার মায়ের কাইন্দা টাকা লইতো। পরে ওই মালিকের ছেলেটা না অনেক জাউরা, মানে মারধর করতো মায়েরে, মানে নির্যাতন করে, কি করে, মানে একটু লুচ্চা টাইপের ছিল। পরে আমার মায় ভাবে যে এই জায়গায় থাকলে তো আমি মরে যাবো গা। তো আমার মায় কি করে বাসা বাড়ি থেকে পলায়। ও আমার মায় বিদেশ যাওয়ার আগে একটু কথা আছে, মানে আমার একটা নানি আছে পাড়াপড়শি, নানিরে বলছে নানি আমি মানে আন্টি বলতো যে আন্টি আমি বিদেশ যাইতেছি। পরে ওই মহিলা বললো কি যে তুমি বিদেশ যাইবা, তাহলে আমার কাছে তুমি দুবাই যদি কোনো সময় যাও, তাহলে এই নাম্বারটা আমার কাছে নাম্বার আছে একটা লোকের খুব ভালো পরিচিত, বিপদে পড়লে মানে ফোন দিও। পরে আমার মায় ওমান থেকে যখন পলাইলো, মানে প্রত্যেকটা মানে বিদেশ আবার প্রত্যেকটা বাড়ির সামনে মেন রাস্তা, আমার মায়ের ডাইরেক্ট তারা বাসা খালি করে সবাই গেছে কামালিকেরা বেড়াইতে, ছেলে সহ। আমার মা কি করে বাড়ি থেকে পাসপোর্টটা নিয়ে পলানোর পর ট্যাক্সিরে ডাক পারছে, ট্যাক্সি দাঁড়াইছে, বলতেছে মানে আরবিতে বলতেছে তুই কই যাবি। আমার মা একটু আরবি জানে, বেশি জানে না। পরে কয় কি আমি মার্কেট যাবো, মার্কেট তো নিরাপদ, মার্কেটে যদি সারাদিন ঘুরে নাও কেউ জিজ্ঞেস করবো না যে তুমি ঘুরো কেন। তো আমার মায় কয় মার্কেট, এলা জিগাই বারবার তুই কোন মার্কেটে যাবি। তো মায়ে খালি কয় মার্কেট। পরে ওই মানে ড্রাইভারটা বুঝছে যে আমার মায়ের বাসা থেকে পলাইতেছে। তো আমার মায় যাই হোক ওই মার্কেটে যায়, একটা মার্কেটে নামাই দেয়। পরে আমার মায়ের টাকা দেয়, নেয় না গিয়া মায় কইরা যে না থাক। পরে মার্কেটে খালি ঘুরতে আছে, সারা রাত গেল, আমি কি করবো, কান্ত আছে। পরে একটা বাঙালি সাথে দেখা হয়, মানে পুরুষ। তো কয় কি হয়েছে আপা, কয় এরকম ঘটনা, আমি তো এরকম পলাইছি, এখন আমি কি করুম, আমার তো কোনো উপায় নাই, দেশে যাবো, আমার অনেক টাকা ঋণ। তো আমার মা বাঙালি বলে কি তাহলে চলো আমি তোমার কাজ দিয়ে দিই। তো আমার মায়ের একটা রুমের ভিতর নিয়ে রাখার পর পরে না রানাগুনা করতেছে, বলতেছে যে এই মেয়েটারে বিক্রি করে তুমি অনেক টাকা পাবো। ভালো মন্দ তো সব দেশেই থাকে, বিদেশ যে খারাপ আমি তা বলতেছি না, তো মানুষ খারাপ কিছু। তো আমার মা এই কথা শোনার পর একটা লোক আসছে, একটা পুরুষ লোকই ওই রুমের ভিতরে কি কারণে জানে আসছে। তো ওই কাইন্দা দিচ্ছে পায়ে ধরা। ওই লোকে আবার ওই জায়গায় না ব্যবসা করে, গ্লোসারি আছে মানে দোকান। তো ওই লোকে কি করে মায়া করে তার বাসায় নিয়ে যায়, তার ফ্যামিলি আছে। ওই মহিলার কাইন্দা খাইটা বিস্তারিত সব কয়। পর ওই মহিলা কি করে, তো যে বলে যে আপা আমার একটু দুবাই পার করে দিবেন। ওই যে আমার পাড়াপড়শি নানি বললো যে বিপদে পড়লে আবার দুবাই যাওয়া যায়, ওমান আর দুবাই তো পাশাপাশি বর্ডার। সব কাইন্দা কাইটা বলার পরে কি করলো, পাসপোর্টটা না ওই মহিলা রাখিয়ে দিল আমার। পরে ওই দেশের আরবি আছে না, ওমানের আরবি দুবাই যাইতে পারে গাড়ি দেয়া, আবার দুবাইয়ের আরবি ওমান আইতে পারে, কোনো ভেদাভেদ নাই। তো আমার মায় ওমানের মানে ওই যে আরবি গো বউ সাজায়া মানে দুবাই চলে যায়। যাওয়ার পর আমার মায়ের মানে কত কিনা লোক বৈশা রয়েছে, দেখা যায় বাঙালির মতো। পরে আমার মায় যে কইছে বাঙালি, কয় আমরা বাঙালি। কয় ভাই আমরা এই নাম্বারটা একটু ফোন দিবেন দয়া করে। তো ফোন দেয়। পরে ওই যে দুবাই নাম্বারটা যে নিছে আমার মায় এই নানির কাছ থেকে, ওই লোকের ফোন দেয়। লোকে আসার পর তো বলতেছে মানে কিছু অফার দিল যে দেখো তোমার আমি নিমো, ঠিক আছে, তুমি কাজ কাম করবা, টাকা পয়সা কামাইবা, বাসা বাড়ি পার্ট টাইম করবা, কিন্তু বিনিময়ে আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো থাকতে হইব। এই কথা বললো। এগুলো আপনার মা কি আপনার সাথে আলোচনা করছে? হ্যাঁ, এগুলা সেটাই আমি সামনের দিকে আসতেছি। মা রাজি হয় না, কয় না আমি মরে যাবো, তাও আমি কেন আমি এই কাম করতে যাব, আমি ওই কাম জীবনও করবো না, আমি কেন স্বামী স্ত্রীর মতো থাকতে যাবো আপনার সাথে। পরে কয় তাহলে আমি গেলাম তোমার থুয়া।
পরে আমার মায় কান্দাছে, পরে ইন্ডিয়ার এক মহিলার সাথে দেখা হয়। তো ভালো মন্দ সব দেশ আছে, তো ইন্ডিয়ার মহিলার সাথে একটা লোক ছিল, নাম হলো শিপন, মাদারীপুরের। ওই লোকটা ভালো ছিল, ওই লোকের কাছে নিয়ে দেয়। ওই লোকে আবার আমার মায়ের কি করে, ওই একটা মহিলা ব্যাচেলারে নিয়ে দেয়। ব্যাচেলারে নিয়ে দেওয়ার পর আমার মায়ের বসে থাকে রুমের ভিতরে। আমার মায় কিন্তু অবৈধ ডুবাই, মানে ডুবাই একটা নিয়ম কি, মানুষে বলে পলায় কাম করি, পলায় কোনো কাজ না। মানে আপনি রাস্তাটা চলবেন ফিরবেন, আপনি পুলিশে জিগাইব না। কিন্তু আমার ভাই, আপনি যদি সন্দেহজনক মনে হয়, বাইকও খারাপ থাকলে মানে যে কোনো মাইসের জিগাইব, যদি যার কাছে আকামা থাকবো তারে সাইডে দিব, আকামা নাই গাড়ির ভিতরে বলে জেলে নিয়ে যাব। তো আমার মায় এইভাবে মানে ওই করলো, বাসায় রইলো। পরে ইন্ডিয়ান মহিলায় যে ওই বাঙালির হাতে ধরাই দিল শিপনের কাছে, ওই শিপন আবার মহিলা বেচারা নিয়ে দিল। ওইখানে একটা ইন্ডিয়ান কেরালা একটা মহিলা ছিল, ওই কেরালা মহিলা কি করতো, ওই নিউজ পেপার আইনা দিত, ওইখানে নাকি কামের পার্ট টাইম লোক লাগবো, এরকম কিছু লেখা থাকে। পরে আমার একদিন প্রত্যেক দিন কিনে আনতো, আইনা দিত মারোয়ারি মহিলা। তো একদিন দেখা যায় যে সকাল সন্ধ্যা একটা লোক লাগবো, ইন্ডিয়ানি করেই একটা মানে অ্যাড দিছে, বিজ্ঞাপন দিছে। আমার মা ওখানে সকাল সন্ধ্যা কাজ করতো। কাজ করে দেখা যাইতেছে কি প্রতি মাসে ওই দেশের 1500 টাকা পড়তো, বাংলার 30,000 টাকা। ভালোই, আবার খাবার টাবার দিত। এলা আমার মার ওই থাকতো মাসে রুম ভাড়া দিয়া মানে 20,000-এর মতো। তারপরে আমার আস্তে আস্তে ভাষা শিখলো, হিন্দি ভাষা। মানে ওই জায়গায় তো পাকিস্তানি ইন্ডিয়ানি ঘরে পার্ট টাইম কাজ করতো। তো এইভাবে কাজ করতে থাকলো। তো আমার মায় না, আমরা তখন দেশে ভাই বোন কষ্ট করতেছি, ওই দিক দিয়ে আমার বোনটা ছোট, অনেক বোনের মাসে নানান কথা কয়, সেরি মানুষ না হয় না, লগদা গন্ধ, নানান কথা কয়। পরে আমি চিন্তা করে দেখলাম যে না, আমার বোন সেরি মানুষ, তাহলে আমি কাম করে, আমি কষ্ট করে রান্না করে খাই, আমার বোনের আমি মহিলা মাদ্রাসায় দিয়ে দিই। পরে মহিলা মাদ্রাসায় দিয়ে দিই। পরে আমার মা এভাবে কাজ করতে থাকে, মানে ভালোই আস্তে আস্তে পরিচিত হয়, পার্ট টাইম কাজ করতে থাকে। ওই সকাল সন্ধ্যা কাম ফুল টাইম সাইডে দিয়া 2 ঘন্টা 1 ঘন্টা করে কাজ করে। ওই দেশে 1 ঘন্টা কাজ করলে মাসে 300, তো 8-9 ঘন্টা কাজ করতো, মাসে ভালোই পড়তো। মাসে 60,000-70,000 টাকা বেতন পড়তো, রুম ভাড়া দিয়ে 40-50,000 থাকতো। পরে আমার মা ঋণ এক চোটে সব দিয়ে দিল। আমার মায়ের ঋণ দিয়ে দিল আমরা দেশে। পরে আমার মা কয় কি, তুই তো সাইফুল বড় হয়েছে তো, হনে তাহলে এক কাম করি, তোর নামে অ্যাকাউন্ট করি। মাইসের নামে অ্যাকাউন্ট করলে টাকা দিবার চায় না, ক্যাটকেট করে, পেট করে। তাহলে আমার নামে অ্যাকাউন্ট করে 2,80,000 টাকা পাঠায়, যে আমার ছেলে তো ভালোই, আমার ছেলে অনেক ভালো, স্বর্ণের ভিতর খাইতে আছে, ছেলের ভিতর খাইতে নেই। তো আমার মায় আমার নামে টাকা পাঠায়। কিন্তু ওই যে দেখি যে এক ধরনের ফুল আছে, গেল ফুল, মানুষে ব্যবসা করে ভালো টাকা, লক্ষ লক্ষ টাকা কামায়। আমার তো ফুল বাগান আছেই। তো আমি ওই গেল ফুলের জন্য বিচি কিনি, পেঁয়াজের মতো বিচি। তো ওই ফুলটা মানে বিচিটা কিনতে গিয়া মানে লোকে আমার ভালো বিচি দেয় নাই। আমি 50,000 টাকার বিচি কিনছি, সবগুলা বুনছি, মানে একটাও বিচি জ্বালাই নাই। পরে আমি কি করুম, বোনের মহিলা মাদ্রাসা টাকা দেই, এদিক দিয়ে আমার আব্বার মানে সংসারের খরচ টরচ মিলাই এমনি সেমনি না, বইয়ে গেলে নাকি রাজার গোলাও ফুরা যায় মানুষে বলে। তাহলে আমি ছোট বলা মানে কি কাজ করুম, মানে ছোট বলতে 16-17 বছর, কিন্তু আমি আইডি কার্ড বানিয়ে হেলাইছি আগে 2 বছর আগে বয়সের। কারণ যেহেতু কইছি যে গার্মেন্টসে চাকরি টাকরি লমো বা বালামন্দ ফুল খেতে চলে না। পরে মায়ের মানে টাকা নাই এমন করে না, মানে সব ভাঙ্গি গেলাই টেহা, মানে আমি খারাপ জায়গায় ভাঙি নাই। পরে 1 লাখ টাকা আছে, 1,80,000 টাকা ভাঙ্গা শেষ। পরে আমি না মানে বোনের বান্তার তানে আইসে রান্না বান্না করছি। পরে আমি কই কি, মুন্নি তুই এক কাজ কর, তুই না এই তরকারি কিনে রান্না করছি ঘরে নিয়ে যা, আমার বোনে কই পারুম না। পরে আমি জিদ করে আচারদা সব ফালাই দিচ্ছি। ফালাই দেওয়ার পর আমি কি করছি, জিদ করে না, একদিক দিয়ে টেনশন, টাকা ভাঙি গেলাইছি, মায়ের কি জবাব দিমু, আরেক দিক দিয়ে মনে করেন এই যে বোনে এই কাম করলো। পরে আমি গমের ট্যাবলেট খাইছি 10-15টা। খাওয়ার পর আমার কোনো জ্ঞান নাই, এই নাই। পরে আমার মায়ের ফোন দা সবাই কয় যে তুমি, তোমার ছেলে ঘুমের ট্যাবলেট খাইছে। পরে আমার মায়ের ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি কই তুই যদি আমার বিদেশ না নেস, তাহলে আমি আরও ঘুমের ট্যাবলেট খামো, বেশি করে ঘুমের ট্যাবলেট খামো, মরে যামগা। পরে কয় কি, বাজান রে বিদেশ অনেক কষ্ট। পরে আমি মানি না, পরে আমি মায় না কী আইস না, তুই বাইরে কাম করে, আমি জামুই। পরে আমার মায় কী করে, আমার লেগে ভিসা পাঠায়, পাসপোর্ট করি, করার পর বাহিরে নিয়ে যায় না, বিদেশ যাওয়ার আগে ও মা আমার না 7 আপ অনেক পছন্দ, তুই আমার লেগে 7 আপ কিনিস। আমার মা কী করছে, মার মন মানে বিশাল, এই দুনিয়ার ভিতরে আর কারোই নেই। পরে আমার মা কী করছে, ওই দেশের বাংলাদেশের 20,000 টাকার শুধু 7 আপ পেপসি কার্টুনে কার্টুনে এমনভাবে সাজাইছে, মানে একটা রুম বইরা ফেলাইছে। মহিলারা কয় কি, তুই কী রে, তুই এত কিছু করস কে, তুই কি দোকান দিবি, ব্যবসা করবি? পরে না মা কয় কি, না আমার সেলাইতেছে আজকে 10-15 বছর পরে ছেলেরে দেহুম। পরে জানেন আমার মারা না আমার লাগে অনেক কিছু, মানে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, ফুড, মানে মানে যে ফল ফলানি বহুত কিছু নিচে। পরে মানে এমনভাবে নিচে মানে আমি বাইরে কাজ করা পারুম, মানে কোম্পানির বিষয় আর কি, চুক্তি হয়েছে বাইরে কাজ করা পারুম। পরে আমি মার সাথে থাকি, ভালোই তো, কত শান্তি, খাইতেছি লইতেছি ঘুরতেছি। পরে আমার
মায় পাট কয় কি লো আজকে ম্যাডাম গো বাসায় নিয়ে যাম, ম্যাডামরা তোর দেখবার চাই, আমি খালি ম্যাডাম গো কাছে তোর প্রশংসা করি। পরে আমার মায় কি করে ম্যাডাম কাছে নিয়ে যায়, পরে দি পাকিস্তানি ম্যাডাম, পরে কয় কি কেমন আছো, মানে হিন্দিতে জিগা, আমি কই জি ভালো আছি, একটু একটু বুঝি। পরে আমি বইসা রাখলো আমারে, আর হ্যাঁ কাজ কাম করলো। পরে ম্যাডামের মায় কি করছে আমারে এক বেগ কসমেটিক্স মানে শ্যাম্পু টেম্পু দিছে, মানে কয় তোমার ছেলেটা ভালো। আবার আমার হিন্দিতে করলো দেখ তোর মায় বহুত কষ্ট করছে দুঃখিনী, তোর মায়ের কখনো কষ্ট দিস না, তোর মায় অনেক কষ্ট করে কাজ করে। তো আমার মায়ের ঋণ পিন সব শোধ করে আমার বিদেশ নেওয়ার পরে না, এর আগে আমার মা না, আমি যখন দেশে তখন একবার না ওই রুম স্প্রে তেলাপোকা মারে ওগুলা মারতেছে, মহিলা কি করছে ম্যাডামে গ্যাস লাইট চালু করছে, মার মুখটা বাস্ট হয়ে পুড়ে গেছাল। আরেকবার মহিলা কাজে লাগছে, এই মানে কপালের দিক দিয়ে না একটা ফুটো হয়ে গেছাল কাজে ফিরাইতে গিয়া। যাই হোক আমার মা এভাবে কাজ করতে থাকে। তো আমিও বিদেশ থাকি, মায়েরা পুতেরা ভালোই। পরে আমি কি করি ওই মরুভূমিতে কাজে দিচ্ছি, প্রচুর কষ্ট, রৌদ্র, নাকদা মুগদা রক্ত বেড়ে যেত। পরে আমি কই না আমি কাজ করব না। পরে 6 মাস বসে থাকি, শীতের দিন আসে। তারপরে আপনারা সবাই জানেন বুরুজ খলিফা, আল বুরুজ, দুবাই নাম করা টাওয়ার। তো আমি কি করি, যেহেতু আমার আইডি কার্ড আছে, পার্স আছে, আমি বাইরে কাজ করতে পারি, তখন আমি সাপ্লাই কোম্পানিতে বিদেশে কাজে যাই। মানে ওই যে কি জানি হোটেলে কাজে যাই। আমার মায় তো বাসায় কাজ করেই। আমার আবার 2টা রুম, আমি বেচালা রুম, মার কাছেও পাশাপাশি থাকি, ওখানে মহিলারা থাকে, ওই জায়গায় বেশি থাকি না। তো এভাবে কাজ করতে থাকি ভালোই। আমি না কাজ করি, আমার একটা শখ ছিল, যখন এই কাজ করতাম যেই বেতন পাইতাম অমনি কি করতাম সোনা গয়না, মানে আংটি কিনতাম, চেন কিনতাম, গয়না কিনতাম। মায় অনেক কিনছে, এইভাবে মায়েরা পুতেরা ভালোই কিনছি। পরে আমার মায় দেশে এই 2000 এভাবে কাজ করতে থাকে, আমিও কাজ করতে থাকি। পরে না একটা 1.5% জায়গা আছে আমার সৎ ভাই বেচবো। পরে আমি ওই জায়গাটা না কিনে ফেলাই, মায়েরা পুতেরা কিনে ফেলাই। এখন কইছি কি আমরা দুইজনে ফাউন্ডেশন বাড়ি করুম, মায়েরা পুতেরা মাস গেলে দেখা যায় 50-60 হাজার টাকা ইনকাম দুইজনের। তো আমার মা কি করে কপাল খারাপ, জাপলিয়ে করে একটা জায়গার নাম ওই রুম চেঞ্জ করা লাগে কদিন পরে পরেই। ওই অবৈধ লোক থাকে না, মানুষের কমপ্লেন দেয় সেডির কাছে, ওইভাবে ধরে হালায়। বাঙালি লোক তো মানে একটু মুখ কালাকালি হইলে না কয়ে দেয় যে ওই জায়গায় অবৈধ লোক আছে। তো আমার মা কি করে ওই যে ওই থেকে একটা জাপলিয়া করে একটা জায়গার নাম আছে, ওই জায়গায় যায়। আমি এলো বেসালা রুমে, হঠাৎ করে কি করে আমার মায়ের না সেডি রাইতে ধরে হালায়। পরে ফোন দেখো কি সাইফুল রে আমার সেডি ধরে হালাইছে। আমি যে চিৎকার কান্না বলার বাইরে, যে আমার মা চলে গেল আমার মাঝখান থেকে, আমি কি করুম। পরে আমি তো 2 বছরের মধ্যে বিশাল লাগাইছি, পরে আমিও না আর বিশাল লাগাই নাই। মানে আমার ওই যে মাদারীপুরের লোক ছিল, ওই যে শিপন করে বললাম, হ্যাঁ তো আমার নিয়ে গেছে, আমার মায়ের বলছে ধর্মের ভাই ডাক দিছে, ওই লোকের বিষা মানে বা করে দিতে বলছে, তো 3টা লোক নিছে। এলা না ওই শিপনে আবার বাসা বাড়িতে আরবি বাসায় কাজ করতো, ওই যে রং দিত। পরে আমি ওই জায়গায় প্রথম কাজ করছি, মানে আমার আদর করতো দেখে বেশি ওই 2টা লোকে আমার পাসপোর্ট তো আমার কাছে ছিল, পাসপোর্টটা নিয়ে গুম করে হালাইছে। পরে আমি আর বিশা লাগাই নাই, ইচ্ছা করলে পাসপোর্ট মানে ওই জায়গায় নতুন করে বাংলাদেশ এম্বাসি থেকে বানাম যাইতো, কিন্তু আমি বানাই নাই। ওই লোকে কয় কি করবি হুদাই, তোর মায় চলে গেছে গা মানে দেশে ধরা খায়া, তাহলে তোর আর এই করা লাগবো না, বিশা লাগাতে হবো না, তুই এভাবে থাক। তো আমি মায় চলে গেছে, তা আমি কি মানে পাসপোর্টটাও নিয়ে গেলো, মন ভাঙে গেছে, বিশাল লাগাইতে পারলাম না। মায় দেশে চলে গেল। দেশে চলে যাওয়ার পর আমি কি করছি 2016 সালে না, আমি যে ভালো কাজ করছি, মাসে 1 লাখ টাকা বেতন পাইতাম। হোটেলে কাজ করছি, তারপরে মানে বাইরে কাজ করলে অনেক টাকা, তো প্রতিদিন ওই দেশের 100 টাকা, বাংলাদেশের 2000, আবার এমনি ওভার টাইম করতাম, অনেক টাকাই পাইতাম। তাহলে মানে ভালোই মানে মায়ায় পড়ছে। তো আমি কি করছি একা কাজ করতেছি ওই জায়গায়। আমি একদিন কামে গেতাম, প্রচুর গরম, মানে আইলছি আমি করে কাজে যেতাম না, কয় সুখে থাকতে ভূতি গেলায়, আমারও তাই হয়েছিল। মানে আমি একদিন কাজে গিয়ে 2 দিন যাই নাই, যাই নাই যে অনেক গরম মাসে 20-30 হাজার টাকা থাকলেই হয়। পরে আমি কাজ করতে থাকি, পরে একদিন আর যাই নাই গা। পরে ওই দিন আমার কপালটা খারাপ, সিআইডি আইছে রুমের ভিতরে, সিআইডি আইছে পরে কি করছে যে আমি যে কি বোকা মানে হয়তো কপালে ছিল এরকম, অন্য রুমে ঢুকছে। তাহলে আমি তো টয়লেটের ভিতরে যাই পলাম না, আমার লগের জন টয়লেটে গেছে, আমি আবার রান্না করতেছি, লগের জন টয়লেটে যা পলাইছে, আমি করে খাওয়া রয়েছি। মানে ওই সিআইডি খুবই খারাপ ডুবাইয়ের, এই কান পেঁচা থাপড় মারায় 19-20 হলে যদি সামনে যদি কোনো একটা পলাইবার যান যদি ধরা পারে, তাহলে অনেক মায়ের অনেক কষ্ট। আমি না হাত পা থরথরে কাঁপতাছে, আমি কি করুম, পলামুই নাকি দাঁড়াই থাকুম, এমন করতে করতে আরেকটা সেডি দোতলায় পরে আমার কি করে কলার বালায় ধরে, কয় কি তোর কাগজ দেখা। আমি তো কাগজ ডেট ফেল ওইটা দেখাইছি, কয় কি আল্লাহ আমার কি করলো, হ্যান্ডকাপ পরাইলো, জেলের ভিতর নিয়ে গেলো। জেলের ভিতরে এত কষ্ট বলার বাইরে, আর এসি তো মানে ওই দেশে তো এসি ছাড়া কোনো কথাই নেই, আর জেলে বিশেষ করে বেশি ঠান্ডা, মানে একটা কম্বল দেয়, শীত যায় না। পরে ওই জায়গায় থাকতে থাকি এইভাবে। পরে ওইখান থেকে কি করে, আমি তো ওই যে পাসপোর্ট নাই গিয়া, ওরা আমার পাসপোর্ট নাই দেখে ওই দোষে আমার না ওটা থাকে একটা মানে ইয়ের মতো রুমের মতো বিশাল, ওই জায়গায় কয়েকদিন রাইখা বাঙালিকে পাঠায় দেয়। আমার কি করে নিয়ে দেয়, এই জেলের ভিতরে নিয়ে চুল ফালাই দেয়, আবার কি ড্রেস দেয়, মানে মানে ওই জেলের পোশাক, মানে যারা ভয়ানক আসামি ওকে সাদা দেয়, আমার নীল দিছে। মানে আমি এমনিতেই আমার পাসপোর্ট নাই, মানে এটা আমার অপরাধ, আমি কি করলাম পাসপোর্ট বালামন্দ এরকম কিছু। তো মনে করেন
আমার জেলে দিল, ওই জেলে চুল ফালাই দিল। তারপর ওখানে গোসল করুম কীভাবে, 15 দিন ছিলাম। ওই একটা কাপড় কীভাবে গোসল করি, কীভাবে কী করি, একজনের হাত পা ফাইটে গেত। তো এইভাবে দেশে আসলাম। আসার পর আমার মা না কি, বাপ তুই আইসত ভালো হয়েছে, আমরা মায়েরা পুতেরা এখন আমার ঋণ নাই, টাকা জায়গা জমি আছে, তো আমরা সুখে শান্তিতে খামো, তুই কাজ করবি আমি খামো। কিন্তু আমার মার কপালটা খারাপ, খালি করে কি মাথা বিষ করে, খালি মাথা বিষ করে। পরে আমি কই মার মাথা বিষ করে শুয়ে থাকে, আবার থাকে থাকে জামাই প্রস্তাব করে দেয়। আমি কই তুই মন করস কি, আমি রাগ করি। পরে আমার বোন আব্বুর থাকে সাবার বাড়া থাকে, যাই হোক আমার বোন একটু লাভ ম্যারেজ হয়েছে তো বাড়ি থেকে মাইনে নেই। পরে সাবার বাড়া থাকে, আর আমার বোনের জামাই বললাম, কয় কি তাহলে এক কাজ করেন, আপনার আমার আম্মারে মানে আমার মায়ের কয় কি নিয়ে আসেন ওই জায়গায় সাবার নিয়ে যাই, বোনের বাসায় একটা রুমই। তো আমার মা কি করে, এই নিচে হই আমি আর মা, আর উপরে হয় যে এনাম মেডিকেলে ট্রিটমেন্ট করুম। তো কি করে আমার মা কি করে, ঘুমের ভিতরে পুরা কাপড় খোলাই হালায়, জামা খোলাই হালায়, প্রস্রাব করে দেয়। তো একদিন রাইতে আমার বোনের জামাই মানে শুয়ে রয়েছে, তো সকাল হয়েছে, মানে আমার বোনের জামাই চাকরি করে, ওখানে উঠে দেখি যে এরকম আমার বোন আমার মায়ের মানে পুরো উলঙ্গ। পরে আমার বোনের জামাই যদি ওখানে চাই দেখে, একটা মান সম্মানের ব্যাপার। পরে না আমার মায় না অতিরিক্ত না করছে, আমি আর সহ্য করতে পারিনি। আল্লাহ তুমি মাফ করো, আমার মায় অনেক ভালো জানে আমি আমার মায়ের খুবই আদর করি, কিন্তু মানে এই কারণে করছি যে তুই উলঙ্গ হস, আমি তো জানি না যে মাথায় টিউমার হয়েছে, আমি তো এটা জানি না। তো আমার মা এরকম ন্যাংটা মানে উলঙ্গ হয়ে থাকে, করে মানে তার মাথায় বিশাল বড় টিউমার হয়েছে। তারপর আমার মায়ের করলাম ওই দিনকে না, মানে আমার বোনের জামাই কাজে গেল গা, পরে আমি 5 তলাতে মানে মা দেখি খালি খিস্তেছে, মাথায় টিউমার হয়েছে, বমি করতেছে। মায়ের তো মোটা মানুষ, 90 কেজি, আমি কি আর নামাই পারি 5 তলাতে নেই, অনেক কষ্ট করে নামাই। নামানোর পর আমার মায়ের এনাম মেডিকেলে নিয়ে যাই, ওইখানে মানে সিটি স্ক্যান করে। আমার বোন কয় কি তাহলে তুই বাসায় যা রান্না করে নিয়ে আয়, আমি করি এখানে মেডিকেল থাকি। আর আমি কেমন লোক জানি, মানে মেডিকেলের ডাক্তার দেখো তাও ভয় লাগে, মানে কথা কম, জীবনে তো ডাক্তারের সম্মুখীন হই নাই। তো আমার বোনের কই তাহলে তুই সিটি স্ক্যান কর, আমি বাইরে টাকা পয়সা জমা দিয়ে থইছি, রান্না করছি, আবিজাবি করছি যে মেডিকেল নিয়ে যাবো। আমার বোনের সাবার স্ট্যান্ডে ফোন দেয়, কি সাইফুল রে মার তো ব্রেন টিউমার হয়েছে। আমি দুনিয়াও নাই, মানে কি অবস্থায়, মানে আমি চিতে পড়ে যাম গা। এই কারণে আমার পাশের বাড়ির সাথে একজনের হয়েছে, একবার নিঃস্ব হয়ে গেছে গা, আর লক্ষ লক্ষ টাকা গেছে, কিন্তু আর মেয়ের ভালো করতে পারে নাই। আমি কই আল্লাহ এটা তুমি কি করলা, এত কষ্ট করে জীবন বড় কষ্ট করে মানে এত সম্পদ করলাম, হেদি ওখানে চলে যাবো। টাকা মাইনা নিলাম, 10 ভরি গয়না নিয়েছিলাম, সব কিছু বিক্রি করলাম, বিক্রি করে মার ব্রেন টিউমার অপারেশন করলাম। এত মানে কি কম আমার অপারেশনটা হয়েছে, আমি ভাবছি ইটনি কাটবো, টিমারটা বাই করবো, কিন্তু আমার মার অনেক কষ্ট হয়েছে, আমার জানি না কত কষ্ট হয়েছে, পুরা মাথার খুলি উঠাইছে। উঠানোর পর আমার মার যখন অপারেশন করলো, করার পর যখন আইসি তো দেখতে গেলাম, দেখি যে আমার মার মানে জিবলা বাইরে রয়েছে, মুখদা পাইপ দিছে, নাকদা পাইপ দিছে, মানে বিশাল বড় ব্যাপার, মানে একমতো মানে কুমাই চলে গেছে লাগে এমন অবস্থা, মানে অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক অপারেশন করে নিয়ে এলাম, এই বুঝি মনে সুখে শান্তিতে খাই পারুম। মায়ের তো ভালো করছি, অপারেশন করছি, যাক এখন বুঝি সুখে শান্তিতে খাইতে পারুম। কিন্তু কিছুদিন পরে নাকদা শুধু পানি পড়ে, একটা নাকদা মানে একটা খেজুরের রসের মতো ফোটা ফোটা সাদা পানি পড়ে। যে পানি পড়ে এলা কি হলো, ডাক্তার কাছে নিয়ে গেলাম, কি তোমার তো কপাল খারাপ, আবার অপারেশন করা লাগবো, ওই ফোটা বন্ধ করে দেওয়া লাগবো। তা আমার মতো সম্ভব, আমার মতো গরিব মেশের এগিনা করা। যাই হোক হুই না হনে কি করুম, মানে যাই মানে বুঝতে পারি না পোলা কি করুম, একলা মানুষ, বইনরা মানে যাই টু মেডিকেল যাই এমনি হেয়ার সংসারে হ্যাঁ ব্যস্ত থাকে। পরে আব্বা আবার 3 বার স্ট্রোক করলো ওর ভিতরে। এলা আমি কি করলাম, গার্মেন্টসে চাকরি নিলাম, ফুল বাগান তো ওইভাবেই রয়েছে, ফুল বাগান মনে করেন তেমন ফুল বিকে না। তো আমি চাকরি নিলাম গার্মেন্টসে কাজ করে বাসায় রান্না বান্না করি, চাকরিও করি। এই ভিতরে আব্বাই 3 বার স্ট্রোক করলো। স্ট্রোক করার পর তারপর এইভাবে আবার কথা আউড়াই গেল গা। তো আর কি করার, আউড়াই গেছে। পরে কি করি, এই মারিলে মেডিকেলে লুট পারি, আবার লুট পারি। তা আবার যাই হোক একটা সেটেল হয়েছে, কথা আউড়াই গেল, ভালোই চলতেছে, মানে মুগদা মানে একটু হালকা হালকা কেমন জানি আউলাই গেছে, কথা জিবলা কেমন জানি হয়ে গেছে। পরে হ্যাঁ হাটের ওষুধ আবি যাবি, মানে ওই হৃদরোগ মেডিকেল আছে সুরাদির সাথে, ওইখান থেকে ট্রিটমেন্ট করি, হ্যাঁ লয়ে ঘুরি পাগলের মতো। তারপরে কি করছে, মায়ের এই ফুটাটা হয়েছে ধরতে পারছি কীভাবে, নাকদা পানি পরে, ডাক্তার কয় কি তুমি করো এটা, তোমার মার নাকদা পানি পরে, তাহলে তুমি একটা পরীক্ষা করো। আমি না ওই পরীক্ষার অনেক ক্রিটিক্যাল, এই সারা মনে করেন সাবার নাই, কোনো জায়গায় নাই সাবার, যেটা মেডিকেল ওই পরীক্ষা সাবার হয় না। ঢাকা ধানমন্ডি থেকে না পপুলার মেডিকেলে মানে পরীক্ষাটা করি, মানে নীলদারাতে একটা সুই দেয়, ওই সুইটা দিলে নীলদারা রক্তা মাথা দিয়ে পানিটা যেহান্দা ফুটে হ্যান্দা ফালায়, এটা অনেক ডিফিকাল্ট পরীক্ষা। তো পরে আমার মায়ের সুই দেয়, আমার মায়ের অনেক চিৎকার মারে, জোরে চিৎকার মারে।
পরে ওই নাকদা পানিটা ফালায়, পরে সিটি স্ক্যান করে হালায়, ওই ফুটাটা ধরা পড়ে। নিউরোসায়েন্সে নিয়ে গেলাম সরকারি মেডিকেল। হ্যাঁ, তো আমি জানি না যে নিউরোসায়েন্স মেডিকেল আছে। যদি জানতাম তাহলে আমরা এত নিঃস্ব হইতাম না, গয়নাগাটিও থাকতো, টাকা পয়সাও থাকতো। কিন্তু তখন আমি জানি নাই, কারণ কিছুই চিনি না, নিজের এলাকার মানুষ ঠিক মতো চিনি না, কারণ ওরকমভাবে তো চলাফেরা করি নাই। 2টা ভাই বোন ছিলাম, মায়ের বোনের মাদ্রাসায় পড়েছি, নিজে সৎভাবে চলছি। তো এখন দেখলাম যে এরকম হয়েছে, ফুটা হয়েছে। এখন কয় কি, তাহলে এক কাজ করো, এটা সিরিয়াল দিতে হবে বড়, আবার এমআরআই দেয়, কি এর পরীক্ষা দেয়, দুনিয়ার টাকার ব্যাপার স্যাপার। এখন তো আমরা নিঃস্ব, টাকা নাই, গার্মেন্টসে চাকরি করি, মায়ের এলে চলতেছি কোনো রকম ওষুধ পানি খাওয়া, ডাইল ভাত যাই পারি, যাক ভালোই চলতেছি। এখন অপারেশন করতে কয়, এখন মানে নিউরোসায়েন্স চাইছি, আসার পরে বলে যে 4 মাস লাগবো। মানে সরকারি মেডিকেল ভালো, খুবই ভালো চিকিৎসা, কিন্তু কথা ধৈর্য সহ্য লাগে, সিরিয়াল দেওয়া লাগে, এটাই সমস্যা। কারণ সরকারি মেডিকেলে তো সবাই, বেশিরভাগ মানুষই যায়, যারা না পারে। আমার মতো হাজার গরিবই আছে। তো যদি কাইন্দে কাইটা বলি, কারণ আমার মতো কত মানুষ তারা এটি দেখে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে মনে করেন মায়ের বাসা নিলাম, মায়েও গরিব চিকার পারতেছে। কত সালের ঘটনা এটা আপনার মার সাথে? 2016 সালে। ওকে। তো আমার মা গড়ায় পরে চিকার পাচ্ছে। আপনার মার এখনো বেঁচে আছেন? জি স্যার, এখন এই যে অপারেশন হয়েছে? অপারেশন হয় না স্যার, আমি শুধু দুঃখ করতেছি। আমার মা যদি মাথার খুলে আবার উঠায়, বাঁচবো না মরবো, একটা কষ্ট। কয়বার উঠিয়েছে মাথার খুলে? এই একবার উঠায় টিমার স্যার অপারেশন করে ফেলাইছে, তারপর আবার তুলতে হবে? জি, আবার তুলতে হবে। জানেন না স্যার, আমি কত টাকা খরচ হয়েছে ওখানে তখন? স্যার 10 ভরি গয়না বেচছি, আচ্ছা। 3.5 লাখ টাকা ভাঙছি, এগিনা ভাঙছি। আর এমনি তো ঋণ। আপনি বিয়ে শাদী করেছেন? স্যার মামা করে, বাপ করে বিয়ে করতে পারি নাই। বাপটা মারা গেছে 2023 সালে জানুয়ারি মাসের 9 তারিখে। তো আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে? মানে থাকে তো এই কারণে গল্পটা বলা? হ্যাঁ থাকে, কারণ আমি এই কারণে বললাম যে অনেকে মা বাপের দেখতে পারে না, মানে আমার চোখের সামনে দেখা দূর দূর করে। কিন্তু আমি একটা কথা বলবো, আমার বাপের বউ টাকা পয়সা নষ্ট করছে, কিন্তু আমি বাপের 2-1 কথা কইছি, কিন্তু ভাত কাপড় বাপের ঠিক মতো দিছি। আমি চাই যে বাপ মা এমন অমূল্য রতন, এমন জিনিস, একবার চলে গেলে দুনিয়া যদি 10-12 বিক্রি করে, তাও বাপ মা ফিরে পাওয়া যাইব না। আপনারা সবাই বাপ মার সেবা করবেন, বাপ মায়ের যত্ন করবেন। প্রথম কথা হচ্ছে যে মানব জীবন খুবই স্বল্প সময়ের জন্য। জি, এটা তো আপনি বিশ্বাস করেন না? জি, অবশ্যই করি। কিছু মানুষ সুযোগ পায় কিছু অমূল্য কাজ করার জন্য, কিছু মানুষকে আল্লাহ সুযোগই দেয় না। তো আপনার মার হায়াত কতটুকু সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনি যেই মনোবাসনা নিয়ে আপনার মায়ের পেছনে সময় দিচ্ছেন, এটা আল্লাহ কবুল করুক, শুধু এতটুকুই দোয়া করব। আমি দোয়া করি আপনার মার জন্যে, আপনার জন্যে যেই পরিমাণ ভালোবাসা আপনি আপনার মায়ের প্রতি দেখাচ্ছেন, এটা নিঃসন্দেহে আপনার মাও এটা নিয়ে অনেক বেশি খুশি থাকে। জি, আমরা অনেক গর্ব করে। জি, গর্ব করার মতোই বিষয়। অনেক ধন্যবাদ সাইফুল। প্রিয় দর্শক এবং শ্রোতা, গল্পটা এখানেই শেষ হলো। ও চমৎকার করে বলেছে লাস্টের দিকে যে মা অমূল্য রতন, বাবা অমূল্য রতন, আমরা যারা পেয়েছি আমরা যেন সেই সম্মানটুকু দিতে পারি, যে সেটা যে অবস্থায় হোক না কেন। ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।